হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিন পিল স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সলভ ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক 2 দাগের কোশ্চেনটি আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এসএস। তো পেজ নম্বর হলো 389। তো প্রথমে আমি বিভাগ ক আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচনা করেছিলেন কে? রুশো। ক্যাপিটিশন ছিল লবণ কর না চার্চকে দেয় কর। তো এখানে সঠিক উত্তর হবে বি, চার্চকে দেয় কর। আমি রাষ্ট্র এই কথাটি বলেছিলেন কে? চতুর্দশ লুই বলেছিলেন আমি রাষ্ট্র। ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করা হয়েছিল 1792 খ্রিস্টাব্দে 25শে জুলাই। এরপরে দেখো, রোবোস্ফিয়ার ছিলেন একজন জিরোন্ডিস নেতা না অভিজাত নেতা না জ্যাকোবিন নেতা? তো সঠিক উত্তর হবে সি, জ্যাকোবিন নেতা ছিলেন। নেপোলিয়ন মিলান ডিগ্রি জারি করেন, সেটা ইংল্যান্ডের বিরুদ্ধে। 1805 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর সংঘটিত ট্রাফালগারের লৌযুদ্ধে পরাজিত হয়েছিল কে? ফ্রান্স পরাজিত হয়েছিল। এরপরে 8 দাগের দেখো, দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন নেপোলিয়ন। দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন। 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন রাজা ষষ্ঠ চার্লস ফন্টেনব্লু চুক্তি স্বাক্ষর করেন। রাজা ষষ্ঠ চার্লস ছিলেন স্পেনের রাজা ছিলেন তিনি। নেপোলিয়নের মৃত্যু হয়েছিল কবে? নেপোলিয়নের মৃত্যু হয়েছিল 1821 খ্রিস্টাব্দে 5ই মে। তো এরপরে আলোচনা করব বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ইন্টেন্ডেন্ট কারা? ইন্টেন্ডেন্টরা ছিলেন রাজকীয় প্রশাসনিক কর্মকর্তারা যারা ফ্রান্সের বিভিন্ন প্রদেশে রাজস্ব আদায় ও প্রশাসনিক কার্য পরিচালনা করতেন। ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে উল্লেখ করেছেন কে? ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে উল্লেখ করেছেন ভলতেয়ার। থার্ড স্টেট বলতে কি বোঝায়? ফ্রান্সের সমাজ ব্যবস্থা 3টি স্তরে বিভক্ত ছিল। তো একটা ছিল প্রথম স্টেটস যাজক, তো এখানে ক্লার্জি হয়ে গেছে, তো এখানে যাজক হবে। যাজক প্রথম স্টেটস, অভিজাত দ্বিতীয় স্টেট এবং সাধারণ জনগণ তৃতীয় স্টেট বা থার্ড স্টেটস। কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি প্রাপ্ত হয়েছিলেন? নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন। টিলসিডের সন্ধি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে? টিলসিডের সন্ধি ফ্রান্স ও রাশিয়ার মধ্যে 1807 সালে স্বাক্ষরিত হয়েছিল। ফরাসি বিপ্লবের মূল 3টি আদর্শ কি কি ছিল? স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব। এরপরে দেখো বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তর দাও। ফিজিওক্রাটস কাদের বলা হতো? ফিজিওক্রাট ছিলেন 1800 শতকের একদল অর্থনৈতিক চিন্তাবিদ যারা কৃষিকে অর্থনীতির মূল ভিত্তি মনে করতেন এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিরোধিতা করতেন। কিভাবে ফ্রান্সের সন্ত্রাসের শাসনের অবসান ঘটে? রোবোস্ফিয়ারের নেতৃত্বাধীন সন্ত্রাসের শাসন 1794 সালে তার মৃত্যুর মাধ্যমে শেষ হয়। থার্মিডোরিয়ান অভ্যুত্থানের পর তাকে গ্রেপ্তার করে গিলোটিনে হত্যা করা হয়। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? 1806 সালে নেপোলিয়ন ব্রিটেনের সঙ্গে ইউরোপের বাণিজ্য বন্ধ করতে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সেটি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নামে পরিচিত। কোড নেপোলিয়নের গুরুত্ব কী ছিল? কোড নেপোলিয়ন 1804 সালে নেপোলিয়ন প্রণয়ন করেন, যা ফ্রান্সের প্রথম লিখিত নাগরিক আইন সংহিতা। একটি ব্যক্তি স্বাধীনতা, সম্পত্তির অধিকার, আইনের সমতার মতো আধুনিক আইনের ভিত্তি স্থাপন করেন। এই আইনেই ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল এবং আজও অনেক দেশের আইন ব্যবস্থার ভিত্তি হিসেবে বিবেচিত হয়। পোড়ামাটির নীতি বলতে কি বোঝো? পোড়ামাটির নীতি হলো এক ধরনের সামরিক কৌশল যেখানে প্রতিপক্ষের অগ্রযাত্রা ব্যাহত করতে নিজ দেশের খাদ্য, ঘরবাড়ি, শস্য এবং অন্যান্য সম্পদ ধ্বংস করা হয়। 1812 সালে রাশিয়ার সেনাবাহিনী নেপোলিয়নের বিরুদ্ধে এই কৌশল প্রয়োগ করেছিলেন। ফলে ফরাসি বাহিনী তীব্র শীত ও খাদ্য সংকটে দুর্বল হয়ে পড়ে। এটি শত্রুপক্ষের জন্য টিকে থাকা কঠিন করে তোলে এবং যুদ্ধের কৌশলগত দিক পরিবর্তন করে। এরপরে আলোচনা করব বিভাগ ঘ, টিকা লেখো। টেনিস কোর্টের শপথ। 1889 সালের 20 জুন ফ্রান্সের থার্ড স্টেজের প্রতিনিধিরা টেনিস কোর্টের শপথ গ্রহণ করে। রাজা ষোড়শ লুই যখন তাদের বৈঠকের স্থান বন্ধ করে দেন তখন তারা ভার্সাই রাজপ্রাসাদের একটি টেনিস কোর্টের একত্রিত হন এবং শপথ নেন যতক্ষণ না ফ্রান্সে একটি নতুন সংবিধান গৃহীত হচ্ছে ততক্ষণ তারা একসঙ্গে থাকবেন। এই শপথ ফরাসি বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ সূচনা বিন্দু ছিল।
এটি রাজশক্তির বিরুদ্ধে সাধারণ জনগণের ঐক্যের প্রতীক হয়ে ওঠে। পরবর্তীতে এই জাতীয় পরিষদ ফরাসি বিপ্লবের প্রথম সংবিধান রচনার দিকে অগ্রসর হয়। টেনিস কোর্টের শপথের মাধ্যমে স্পষ্ট হয় যে রাজতন্ত্রের একচেটিয়া শাসনের দিন শেষ হয়ে আসছে এবং ফ্রান্সে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবির ভিত্তি স্থাপিত হচ্ছে। এরপরে আলোচনা করব বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব। 1790 সালে 14 জুলাই প্যারিসের জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে এবং সেটি দখল করে নেয়। এটি ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক ছিল, যেখানে রাজনৈতিক বন্দীদের আটকে রাখা হতো। বাস্তিল দুর্গের পতনের কারণ: জনগণের মধ্যে খাদ্য সংকট, রাজকীয় কর আরোপ ও দারিদ্র্যের কারণে চরম ক্ষোভ তৈরি হয়েছিল। গুজব ছড়িয়ে পড়ে যে রাজা ষোড়শ লুই জনগণের বিরুদ্ধে সেনা পাঠানোর পরিকল্পনা করেছেন। জনগণ অস্ত্র ও গান পাউডারের সন্ধানে বাস্তিল আক্রমণ করেন। বাস্তিল দুর্গ পতনের গুরুত্ব: এটি ফরাসি বিপ্লবের সূচনা বিন্দু হিসেবে গণ্য করা হয় এবং এটি ছিল অত্যাচারের কিন্তু প্রতীক। তো জনগণ প্রথমবারের মতো রাজতন্ত্রের বিরুদ্ধে বিজয় অর্জন করে। 14 জুলাইকে ফ্রান্সের জাতীয় দিবস হিসাবে উদযাপন করা হয়। এটি রাজতন্ত্রের পতন এবং গণতন্ত্রের প্রতিষ্ঠার দিকে বড় পদক্ষেপ ছিল। তিনের দাগে নেপোলিয়ান সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শ সংঘাত। ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, কিন্তু নেপোলিয়ানের সাম্রাজ্য বিস্তারের সাথে এই আদর্শের বেশ কিছু সংঘাত ঘটে। সংঘাতের কারণ: গণতন্ত্র বনাম একনায়কতন্ত্র। ফরাসি বিপ্লব গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য হয়েছিল, কিন্তু নেপোলিয়ন নিজেকে সম্রাট ঘোষণা করে একনায়কতন্ত্র কায়েম করেন। 2 নম্বর, আইন ও স্বাধীনতার সীমাবদ্ধতা। নেপোলিয়ন কোড নেপোলিয়ন প্রবর্তন করেন, যা আইনের সমতা আনলেও বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করে। সাম্রাজ্যবাদী নীতি। বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা, কিন্তু নেপোলিয়ন ইউরোপ জুড়ে যুদ্ধ চালিয়ে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করেন। তবে কিছু দিক থেকে নেপোলিয়ন বিপ্লবের আদর্শ বহন করেছিলেন। আইনের সমতা ও ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করেন, সমাজতন্ত্র ও সামন্ততন্ত্র বিলোপ করেন এবং আধুনিক প্রশাসনিক ব্যবস্থা চালু করেন। তবে শেষ পর্যন্ত তার শাসন ব্যবস্থা ফরাসি বিপ্লবের আদর্শের পরিপন্থী হয়ে ওঠে এবং 1815 সালে ওয়াটারলুর যুদ্ধে পরাজয়ের মাধ্যমে তার পতন ঘটে। এবার বিভাগ আলোচনা করব। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সামাজিক কাঠামো। বিপ্লব পূর্ব ফ্রান্সের সমাজ ব্যবস্থা ছিল প্রাচীন শাসন নামে পরিচিত, যা 3টি স্তরে বিভক্ত ছিল। প্রথম স্টেটস, ক্যাথলিক পুরোহিতরা। ফ্রান্সের জনগণের মাত্র 1% ছিল এই শ্রেণীর অংশ। তারা ব্যাপক সম্পদের মালিক ছিল এবং করমুক্ত সুবিধা ভোগ করত। দ্বিতীয় স্টেটস, অভিজাত শ্রেণী। সমাজের 2% ছিল অভিজাতদের অন্তর্ভুক্ত। তারা সেনাবাহিনী এবং উচ্চপদে নিয়োগ পেত এবং সাধারণ জনগণের থেকে খাজনা আদায় করত। তৃতীয় স্টেট, সাধারণ জনগণ। জনসংখ্যার 97% ছিল এই শ্রেণীর অংশ। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী এবং মধ্যবিত্ত শ্রেণী এখানে অন্তর্ভুক্ত ছিল। একমাত্র এই শ্রেণীকেই কর দিতে হতো, কিন্তু তারা রাজনীতিতে কোনো অধিকার পেত না। এই বৈষম্যমূলক ব্যবস্থা ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান কারণ ছিল। সাধারণ জনগণ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং সাম্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিপ্লব শুরু করে। 2 নম্বর, নেপোলিয়ন বোনাপার্ট কীভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিলেন। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন এক দক্ষ সেনানায়ক, যিনি 1799 সালে 18ই রুমিয়ার অভ্যুত্থানের মাধ্যমে ফ্রান্সের ক্ষমতা দখল করেন। তার ক্ষমতা লাভের কারণ: ফরাসি বিপ্লবের রাজনৈতিক অস্থিরতা। 1789 থেকে 99 সাল পর্যন্ত ফ্রান্সে বিপ্লব চলেছিল এবং সরকারের মধ্যে দুর্বলতা ছিল। জনগণ স্থিতিশীল নেতৃত্বের প্রত্যাশা করেছিল। সামরিক সাফল্য। নেপোলিয়ন ইতালীয় মিশরীয় অভিযান সহ অনেক যুদ্ধে সাফল্য লাভ করেন। তার নেতৃত্বের প্রতি জনগণের আস্থা জন্মায়। 18ই রুমিয়ার অভ্যুত্থান 1799 সালের ঘটনা এটি। তো নেপোলিয়ন ও তার সহযোগীরা ডিরেক্টরি সরকার উৎখাত করে কনসাল সরকার প্রতিষ্ঠা করেন। তিনি প্রথম কনসাল হন এবং কার্যত একনায়কতন্ত্র কায়েম করেন। 4 দাগের দেখো। 1804 সালে নিজেকে সম্রাট ঘোষণা। 1804 সালে তিনি ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন। তিনি গণভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিশ্চিত করেন এবং ফ্রান্সের রাজনীতি ও প্রশাসনে স্থিতিশীলতা আনেন। নেপোলিয়নের ক্ষমতা লাভ ফরাসি বিপ্লবের ফলাফল হিসেবে দেখা যায়, তবে তিনি এক পর্যায়ে বিপ্লবের গণতান্ত্রিক আদর্শ থেকে সরে গিয়ে সাম্রাজ্যবাদী। Thank you for watching my video.